ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর কয়েক হাজার হেক্টর জমি রবি শস্য নষ্ট। এখনো ক্ষতি নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ, অসহায় কৃষক। 7 বছরেও ঘূর্ণিঝড় আয়লার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ উপকূলের বাসিন্দারা। জীবন ধারণের ন্যূনতম কাজ না পেয়ে বসতভিটা ছাড়ছেন অনেকেই। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী। মেরামতের কাজ শুরু হলেও মান নিয়ে সংশয়। জমে উঠেছে পঞ্চম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের বিভিন্ন অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি কমিশনের। এবং প্রেম, জাগরণ আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 117তম জয়ন্তী আজ। কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, দিনব্যাপী নানা আয়োজন। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর কয়েক হাজার হেক্টর জমি রবি শস্য নষ্ট হয়ে গেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন কৃষক। ক্ষতি পুষিয়ে নিতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। তবে এখনো ক্ষয়ক্ষতি নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ। মোহাম্মদ মনির হোসেন বাদলের তথ্য ও সুজন দামের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে অস্বাভাবিক হারে বেড়ে যায় পটুয়াখালীর আগুনমুখা, পায়রা ও বিষখালী নদীর পানি। এ সময় ঘূর্ণিঝড়ের আঘাতে কলাপাড়া, রাঙাবালি ও গলাচিপা সহ জেলার 8 উপজেলার বেড়িবাঁধের প্রায় 7 কিলোমিটার এলাকা ভেঙে যায়। জোয়ারের পানির পাশাপাশি দুদিনের বৃষ্টিতে তলিয়ে যায় এলাকার ফসলি জমি। এতে মরিচ, বাদাম, মিষ্টি আলু ও মুগ ডাল সহ কয়েক হাজার হেক্টর জমির রবি শস্যের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকদের দাবি, মৌসুমের শুরুতে প্রচন্ড খরা ও অনাবৃষ্টির পর রোয়ানুর প্রভাবে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন তারা। ঘূর্ণিঝড়ের রোয়ানের কারণে আমার বৃষ্টিতে মরিচ, বাদাম এবং মুগ ডাল যা কিছু দিচ্ছি সবকিছু তলাই গেছে। প্রত্যেক বছর আমি বছর খাইয়াও কিছু বেশি কিনি, এবছর বেচা কিনে তো দূরের কথা, খাওয়াটাই আমার ওইখানে হারবার খাইতে হবে। 63% জমিতে ছিল তিল, তা তুলতে পারিনি। তা তিল তোলার মতো সময় হয় না, মানে পুষ্টি হয় না, অপুষ্টি, এখন সে তিল নষ্ট হয়ে গেছে। এদিকে কৃষি বিভাগ এখনো ক্ষয়ক্ষতির তালিকা তৈরি না করলেও ক্ষতিগ্রস্তদের ত্রাণ সহায়তা অব্যাহত রাখার কথা জানালেন জেলা প্রশাসক। আমরা এই ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যার্থে 180 মেট্রিক টন চাউল এবং 2 লক্ষ টাকা বরাদ্দ প্রদান করেছি এবং এই সমস্ত ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করতেছি এবং নিরূপণ করে সঠিক রিপোর্ট দেওয়া সম্ভব। কৃষি বিভাগের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 25,000 হেক্টর জমিতে রবি শস্য আবাদ করা হয়। সময় সংবাদ, পটুয়াখালী। খুলনা উপকূলে 2009 সালের 25শে মে ঘূর্ণিঝড় আয়লার তাণ্ডবে ভেসে যায় খুলনার কয়রা, পাইকগাছা ও দাকোপ এবং সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অসংখ্য বসত বাড়ি, ফসলের ক্ষেত, বেড়িবাঁধ ও গবাদি পশু। প্রাণ হারান 5 শতাধিক মানুষ। অনেক এলাকা পানিতে ডুবেছিল প্রায় 2.5 বছর। বিশেষজ্ঞরা বলছেন, আয়লার পর 6 বছর পেরিয়ে গেলেও প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির রয়েছে বড় ধরনের ব্যবধান। খুলনার দাকোপ উপজেলা ঘুরে তরিকুল ইসলামের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন নেয়ামুল হোসেন কোচি। ঘূর্ণিঝড় আয়লা কেড়ে নিয়েছে আসমা বেগমের সর্বস্ব। সেই থেকে নদীর কূলে সন্তানদের নিয়ে কোনো রকমে বসবাস। নদীতে মাছ ধরে চলে সংসার। নদীর জোয়ারে ভাসা আর ভাটিতে জেগে ওঠার মতো বেঁচে থাকা। প্রথম চাল নিয়ে এলাম, এই জায়গায় টুসনিক জায়গা পাইছি, সেই জায়গায় আমরা বাস করি। তারপর বাস করার পরে আমাকে নদীতে সব ঘর বাড়ি ভেঙে গেছে আয়লায়। আয়লার পর অনেকেই ফিরে যেতে পারেনি নিজ বাস্তবিতায়। অনেক পরিবার এলাকা ছেড়ে চলে গেছেন জীবন জীবিকার তাগিদে। নদীতে গাঙে জাল টানি দিন আনি দিন খায়, খুব কষ্টের দিনকাল যায় আমাকে। এই পর্যন্ত এই পৌরসভা ডাইছে, আমাকে কোনো সাহায্য পায়নি। আইলার আগে ওই কাজ বাজ করে বেড়াতে প্রচুর জায়গা ছিল, জায়গাটাই ছিল, চিন্তা করলে একটা কিছু করবো। তারপর আর করার আর কোনো লাইন পাইনি, ভেঙে চিড়ে দিয়ে সবকিছু গেল। পর্যাপ্ত স্লুইস গেট না থাকার কারণে মানুষের আসলে আয় রোজগারের কোনো ব্যবস্থা নেই। না আছে চিংড়ি চাষ, না আছে ধান। ঘূর্ণিঝড় আয়লার পর 7 বছর পেরিয়ে গেলেও আর্থসামাজিক অবস্থার পরিবর্তন আসেনি দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায়। শুধুমাত্র খাদ্য সহায়তা ছাড়া নতুন কোনো উল্লেখযোগ্য কর্মসংস্থানের সৃষ্টি হয়নি এখানে। আর যে কারণে এসব এলাকায় ঘটছে বাস্তুচ্যুতির ঘটনা।
বিশেষজ্ঞরা বলছেন আইলার পর সরকার ক্ষতিগ্রস্ত এলাকার মানুষের সামাজিক নিরাপত্তা কিছুটা বাড়িয়েছে, তবে সেটি দীর্ঘমেয়াদী জীবন জীবিকার জন্য খুব একটা কার্যকর নয়। আমাদের দেশের যে সোশ্যাল সেফটি নেটের যে পরিধিটা আছে, এই পরিধিটা বাড়ানো দরকার এবং এর বৈশিষ্ট্যটাও আলাদা। যে ধরনের সোশ্যাল সেফটি নেটের প্রোগ্রাম নিলে বাস্তুচ্যুতিটা ঠেকানো যাবে, সেই প্রোগ্রামগুলো এখানে নেওয়া উচিত। তবে জেলা প্রশাসক কর্মসংস্থান সহ নানামুখী উদ্যোগ গ্রহণ করা হচ্ছে বলে জানান। আইলার সেই নেতিবাচক প্রভাব থেকে কাটিয়ে উঠেছে অনেকটাই। তারপরেও এখনো যারা বাকি রয়ে গেছে, তারা বিভিন্ন সময় সরকারের পক্ষ থেকে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিসের আওতায় তারা কিন্তু চলে আসছে। এক পরিসংখ্যান অনুযায়ী প্রায় 60% কর্মক্ষম মানুষ আইলার পর কর্মসংস্থানের জন্য এলাকা ছেড়েছে। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। দেখছেন সময় সংবাদ। 1 জুন বন্ধ হবে সকল অনিবন্ধিত সিম, তাই বায়োমেট্রিক পদ্ধতিতে এয়ারটেল সিম এখনই রি-রেজিস্ট্রেশন করে নিন। আর এয়ারটেল সিম রি-রেজিস্ট্রেশন করলেই নিশ্চিত 50 টাকার বোনাস টক টাইম এবং প্রতিদিন 200টির বেশি স্মার্টফোন। বাস, দেরি করলেই লস। আজই রি-রেজিস্ট্রেশন করুন আর জিতুন নিশ্চিত বোনাস টক টাইম আর স্মার্টফোন। এয়ারটেল, দেশের সেরা স্মার্টফোন নেটওয়ার্ক। উপরতলার জন্য আশীর্বাদ আর নিচতলার জন্য যেন অভিশাপ। রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার সম্পর্কে এখন এমনই মত নগরবাসীর। কারণ 2013 সালে উদ্বোধনের পর এখন এই ফ্লাইওভারের উপর দিয়ে সাঁয় সাঁয় করে গাড়ি ছুটলেও এর নিচের রাস্তা রয়েছে আগের মতোই বেহাল দশায়, যা নিয়ে ক্ষোভের অন্ত নেই নগরবাসীর। এমনকি সিটি কর্পোরেশন এখন রাস্তা মেরামতের কাজ শুরু করলেও সেই কাজ কতটা টেকসই হবে তা নিয়েও সন্দেহ তাদের। তবে সিটি কর্পোরেশন বলছে সংস্কার কাজের মান ঠিক রাখতে নিয়মিত তদারকি করছেন তারা। তাফসির বাবুর রিপোর্ট। রাস্তার কার্পেটিং উঠে গেছে অনেক আগেই, এখন সেখানে ছোট বড় নানান আকারের গর্ত। বৃষ্টি হলে তো কথাই নেই, মাঝে মাঝে ড্রেনের পানিও উঠে আসে সড়কে। এমন অবস্থায় পথ চলাই যখন দায়, তখন এই সড়কটিকেই মেটাতে হচ্ছে রাজধানীর একটি প্রবেশ পথ হিসেবে শত শত যানবাহনের চাহিদা। মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে শুধু এই যাত্রাবাড়ি অংশটিই নয়, সায়েদাবাদ থেকে গুলিস্তান পুরো এলাকা জুড়েই রাস্তার এমন বেহাল দশায় বিড়ম্বনা যেন আকাশ ছুঁয়েছে নগরবাসীর। এই রাস্তার মধ্যে আমরা গাড়ি চালাতে পারি না, গাড়ি পাত্তি পুত্তি ভেঙে যায়, গাড়ি রাস্তার উপরে থাকতে হয়। এই জমা পায় সিএনজির, এই জমা এই গাড়ির মেরামতের কাজে এই জায়গায় এই রাস্তার কারণে। ফ্লাইওভারের রাস্তাটার মধ্যে আপনি শুয়ে ভাত খাইতে পারবেন, আর এই রাস্তাটা এমন কেন? তাদের অভিযোগ, নাগরিকদের এই দুর্ভোগ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান জানলেও সমাধানে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ। এমপি মন্ত্রী চেয়ারম্যান এর কোনো গুরুত্ব দেয় না। ওইদিকে রোডে চলে তো না, তারা চলে ব্রিজের উপরে, তাগুলো ব্রিজ হয়েছে না। তবে দীর্ঘদিন পর এই রাস্তাগুলোতে এখন নজর পড়েছে সিটি কর্পোরেশনের। মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ শুরু হয় 2010 সালে, আর এখন চলছে 2016 সাল। এই সময়ের মধ্যে মেয়র হানিফ ফ্লাইওভারের নির্মাণ কাজ শেষ হলেও ফ্লাইওভারের নিচের রাস্তা আর এসব সংযোগ সড়ক রয়ে গেছে আগের অবস্থাতেই, যার ফলে দীর্ঘ 6 বছর ধরে এসব রাস্তা রয়ে আছে এলাকাবাসীর দুঃখ। তবে সিটি কর্পোরেশন এখন এসব রাস্তা ব্যাপক ভিত্তিতে মেরামতের উদ্যোগ নিলেও সেটা আসলে কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে এলাকাবাসী। আপাতত যে সলিং করতেছে, এটা যদি ঠিক মতো করে তাহলে হয়তো অনেকদিন চলবে, কিন্তু ঠিক মতো না করলে আগের পর্যায়ে চলে যাবে। তবে ঢাকা দক্ষিণের মেয়র বলছেন, টেকসই সংস্কার নিশ্চিত করতে কাজের মানের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখছেন তারা। রাস্তা যখন নির্মাণ করা হয় তখন গুণগত মানটা সেভাবে করছে কিনা সেদিকে আমাদের তীক্ষ্ণ নজর রয়েছে। 25% to 30% কাজ আমরা করতে পেরেছি, রাস্তাটুকু আপনার সংস্কার করে দেওয়া। বাকি কাজগুলো শেষ করতে আমাদের আরো 2-4 মাস সময় লাগবে। ইট ইজ অনগোয়িং প্রসেস। তিনি জানান, রাস্তার পাশাপাশি ফ্লাইওভারের নিচের জায়গাগুলোর পরিকল্পিত ব্যবহার নিয়েও কাজ করছেন তারা। তাফসির বাবু, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে, বাজেটে ভর্তুকি, ঋণ ও রপ্তানি প্রণোদনা হিসেবে বরাদ্দ থাকতে পারে প্রায় 25,000 কোটি টাকা। নিজস্ব কৃষি প্রযুক্তির উদ্ভাবন ও নতুন বাজার সৃষ্টির পরামর্শ। প্রেম, জাগরণ আর বিদ্রোহের কবি কাজী নজরুল ইসলাম সমাজের বাস্তব চিত্র তুলে ধরা আর শোষণের প্রতিবাদী ছিল যার সাহিত্য খেলা। এ খেলায় একাধারে তিনি যোদ্ধা, কবি, সাংবাদিক, সুরকার, গীতিকার ও শিল্পী, আবার কখনো বা দুরন্ত প্রেমিক। তার সৃষ্টিতে বাংলা সাহিত্য যেমন নতুন মাত্রা পেয়েছে, তেমনি উচ্চারিত হয়েছে মানবতার জয়গান। আজ তার 117তম জন্মবার্ষিকী। আরো জানাচ্ছেন শেখ জায়েদ। বলবীর, বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির।
এক হাতে প্রেম আর অন্য হাতে বিদ্রোহ, পরাধীনতার শৃঙ্খল ভাঙার হুঙ্কার। বাংলা সাহিত্যে অগ্নিবীণা হাতে যার প্রবেশ, ধূমকেতুর ন্যায় তার প্রকাশ। মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি, আর হাতে রণতুর্য। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ। কাজী নজরুল ইসলাম, যার অবদানে বৈচিত্র্য পেয়েছে বাংলা সাহিত্য, যেখানে স্বাক্ষর রেখেছেন স্বতন্ত্র বৈশিষ্ট্যের, যার সব সৃষ্টিকর্মেরই মূল কথা মানবতা। সাধারণ মানুষ, কুলি মজুর, নারী জাতি, শিশু, বারাঙ্গনা, এই সমস্ত বিষয় নিয়ে তার লেখা মানবজাতির কল্যাণের কথাই তো বলেছে, মুক্তির কথা বলেছেন। আর পরাধীনতার গ্লানিটা তাকে তো সব সময় কুড়ে কুড়ে খেয়েছে। লেটুশিল্পী থেকে সৈনিক নজরুল, রাজনীতিবিদ, লেখক, সাংবাদিক, গীতিকার, সুরকার, এসব ক্ষেত্রেই তিনি ছিলেন অনন্য। সঙ্গীতে নব নব সুরের সন্ধান, নতুন রাগে অবগাহন ছিল তার নেশা। প্রেম, প্রকৃতি, ধর্ম, দেশ, সামাজিক অসঙ্গতি কোনো বিষয়ই বাদ যায়নি তার সুরবাণী থেকে। নজরুল এমন একজন অলৌকিক একটা অস্তিত্ব, এমন অলৌকিক একটা স্ফুলিঙ্গ, যাকে আমরা এখন পর্যন্ত স্পর্শ করতে পারিনি। সামগ্রিকভাবে নজরুলকে জানতে হবে, নজরুলকে পড়াশোনা করতে হবে। মানুষের কবি উনি, সাম্যের কবি। তো এবং উনি সমাজের যে কিরকম কোন জায়গায় হাত দিয়েছিলেন, নাহলে হয়তো আমরা আজকে স্বাধীনতার সুখটা ভোগ করতাম না। 1953 সালে বাকরুদ্ধ হবার পর শোষণের বিরুদ্ধে আর শানিত হয়নি কবির কলম। 1976 সালে 77 বছর বয়সে জীবনের পাঠ চুকিয়ে পাখা মেলেন বাংলা সাহিত্যের এই প্রবাদ পুরুষ। তার 24 বছরের সাহিত্য জীবনে সকল সৃষ্টিকর্মের আহ্বান ছিল সাম্য, শান্তি ও সত্য। শেখ জায়েদ, সময় সংবাদ, ঢাকা। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন দেশের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনগুলো। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত জাতীয় কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ.ম আরফিন সিদ্দিক ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর কবির নাতনি খিলখিল কাজী পরিবারের সদস্যদের নিয়ে নজরুলের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এছাড়া আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। তারা কবির সমাধির সামনে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং তার আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন। এ সময় কবির সাহিত্য, কবিতা, গান সবার মাঝে ছড়িয়ে দেওয়ার কথাও জানান নজরুল গবেষক ও শিল্পীরা। আমরা চাই যে সারা বিশ্বে সারা দাদুর গান এবং কবিতার মাধ্যমে যাতে পৌঁছে যায় গান এবং কবিতা। আপনারা জানেন যে আজকে যা পৃথিবীতে ঘটছে সেটা কিন্তু আজকের দিনে আমাদের খুব বেশি করে কাজী নজরুল ইসলামের কবিতা আর গান মনে পড়ছে। নজরুলকে যদি আমরা ভালোবাসি, জাতীয় কবি বলে সম্মান করি, তাহলে আমার মনে হয় তার সাহিত্য, তার সঙ্গীত আরো নিবিড়ভাবে চর্চা করা উচিত এবং সেটা ছড়িয়ে দেওয়া উচিত। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, তাকে আমরা নতুন ভাবে আবিষ্কার করছি প্রতিদিন। আমরা যেন তার জীবন দর্শন আমরা যেন ছড়িয়ে দিতে পারি, আমরা তাকে জাতীয় কবির মূল্যায়ন যেন আরো ভালোভাবে করতে পারি। 28 মে পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে টাঙ্গাইলের 3টি উপজেলার 19টি ইউনিয়নে প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ভোটারদের মন জয় করতে দিচ্ছেন উন্নয়নে নানা প্রতিশ্রুতি। তবে ভোটাররা বলছেন সুখে দুঃখে পাশে পাবেন এমন ব্যক্তিকে নির্বাচিত করতে চান তারা। নির্বাচন সুষ্ঠু করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা। কাদের তালুকদারের তথ্য ও রাশেদ খানের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গণসংযোগ আর প্রচারণায় জমে উঠেছে টাঙ্গাইলের সখীপুর, বাসাইল ও মির্জাপুর উপজেলার 19টি ইউনিয়ন। জনরায় পক্ষে নিতে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী এলাকা চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। ভোট যুদ্ধে জয়ী হতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে আশ্বাসের ফুল ঝুড়িতে না ভুলে সৎ ও যোগ্য প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। আমি ভালো লোক, নির্বাচনের পরে তার হারি কিন্তু পিছিয়ে না, জনগণের সবাই আসতে পারে, আমি তাকে সিলেক্ট করব। এদিকে সরকার দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভয়ভীতি দেখানোর অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচন হলে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা। আমি নির্বাচিত হলে ইউনিয়নটা দুর্নীতি মুক্ত,
সন্ত্রাস মুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমি কাজ করে যাব জনগণের সাথে। 80% আল্লাহর রহমত আমার সমর্থন। তারপরেও কিছু লোক বলে যারা যে আমরা ভোট না দিলেও আমরা বিজয় মিছিল করবো, এই করবো। যদি বর্তমান সরকার কারচুপির আশ্রয় না নেয় তাহলে আমার পক্ষে সম্ভব হবে, জনগণ আমাকে ভোট দিবে। তবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ঠেকাতে ও ভোট নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তা। আমরা অনিবন্ধিত কিছু মোটরসাইকেল এগুলো আমরা জব্দ করেছি এবং আমরা প্রচারণা চালিয়েছি যেন নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন না করে, তাহলে তাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তির আওতায় আনা হবে। বিজিবি থাকবে, র্যাব থাকবে এবং আমাদের পুলিশের কেন্দ্রের ভিতরেও থাকবে। এছাড়া তারা স্ট্রাইকিং এবং মোবাইল ফোর্স হিসাবে কাজ করবে এবং আমাদের এই মূলত 3 স্তরের নিরাপত্তা আমরা নির্বাচনের দিন আমরা রাখবো। 3টি উপজেলার 19টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 107 জন, সাধারণ সদস্য পদে 812 জন, সংরক্ষিত সদস্য পদে 193 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সময় সংবাদ, টাঙ্গাইল। পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সিরাজগঞ্জের 22টি ইউনিয়নে এখন উৎসবের আমেজ। সমর্থন আদায়ে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে উন্নয়নের প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। তবে যোগ্য প্রার্থীকে নির্বাচিত করতে চান ভোটাররা। বিএনপির প্রার্থীদের নানা অভিযোগ ও শঙ্কা থাকলেও শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠানের কথা জানালেন নির্বাচন সমন্বয় কর্মকর্তারা। বিস্তারিত রিঙ্কু কুন্ডুর রিপোর্টে। প্রার্থীদের প্রচারণায় সরগরম হয়ে উঠেছে সিরাজগঞ্জের শাহজাদপুর ও কাজীপুর উপজেলার ইউনিয়নগুলো। নির্বাচনের সময় ঘনিয়ে আসায় কর্মী সমর্থকদের নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন প্রার্থীরা। ভোট বাগাতে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে যোগ্যদেরই জনপ্রতিনিধি নির্বাচিত করার কথা জানালেন ভোটাররা। ভালো যোগ্য প্রার্থী চাই, যাতে সম্পূর্ণ কাজকর্ম সে দায়িত্ব ভোটার পালন করতে পারে। রাস্তাঘাটের উন্নয়ন করবে, আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব। জনগণ যাকে যোগ্য মনে করবে তাকে নির্বাচিত করবে এবং সরকারের প্রশাসনের কাছে এইটাই দাবি, কোনো অবস্থাতে যেন গন্ডগোল না হয়। আওয়ামী লীগের প্রার্থীরা জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী হলেও স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচনের দিকে তাকিয়ে বিএনপির প্রার্থীরা। যদি আমি ইনশাল্লাহ নির্বাচিত হই তাহলে আমার এলাকার উন্নয়ন, রাস্তাঘাট, মানুষের পাশে নিরলস পরিশ্রম চালিয়ে যাব। প্রচন্ড বাধা বিপত্তির অতিক্রম হচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন প্রত্যাহারের আগের দিন পর্যন্ত 5 বার আমার বাড়ি অ্যাটাক করা হয়েছে। এত প্রতিকূলতার মধ্যে দিয়েও ভোটাররা ভোট কেন্দ্রে আছে নির্বিঘ্নে ভোট দিলে আমি বিপুল ভোটের ব্যবধানে ইনশাল্লাহ আমি জয় দিব। তবে শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন উপজেলা নির্বাচন সমন্বয়ক। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসার সকলের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আমরা আইন শৃঙ্খলার বিষয়ে ইতিমধ্যে একাধিক সভা করেছি। আশা করছি শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়া যায়। 28 মে নির্বাচনে জেলার 22 ইউনিয়নে চেয়ারম্যান পদে 58 জন সদস্য ও নারী সদস্য পদে 926 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। ফেনীর ছাগলনাইয়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। সেখানে রয়েছেন সহকর্মী বক্তার মুন্না। সরাসরি চলে আছে তার কাছে। আপনি যেমনটি বলছিলেন, সকাল থেকেই এখানে ছাগলনাইয়া পৌরসভার নির্বাচনে ভোট গ্রহণ সকাল 8টা থেকে শুরু হয়েছে। তো এখন আমি আসলে ঠিক যে কেন্দ্রটিতে আছে, এটা হচ্ছে ছাগলনাইয়া পাইলট হাই স্কুল কেন্দ্র। এই কেন্দ্রে 3641টি ভোট আছে। তো এখন পর্যন্ত আমি এখানকার প্রিজাইডিং অফিসার যিনি আছেন আমজাদ হোসেন, আমি ওনার সাথে কথা বলেছি। উনি বলেছেন এখানে প্রায় 700-র মতো ভোট গ্রহণ করা হয়েছে। তো আর এখানে যেখানে এই কেন্দ্রে সকালবেলা একবার এই কেন্দ্রে আমরা দেখেছি যে এখানে কিছু জোরপূর্বক কিছু ব্যালট বুথের ভিতরে ঢুকে সিল মারা হয়েছিল এবং এই সিল মারার কারণে এখানে মোট 70টি ব্যালট বাতিল করেছে এখানকার যিনি প্রিজাইডিং অফিসার, উনি বাতিল করেছেন। আর এর পরবর্তীতে সময়ে যে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা দেখতে পেয়েছি এই কেন্দ্রটার বাইরে সকাল থেকে বিভিন্ন রকমের, এখন পর্যন্ত কিছুক্ষণ আগেও বেশ কিছু ককটেল বিস্ফোরণের আওয়াজ শুনেছি এবং থেমে থেমে কিছুক্ষণ পরপরই সকাল থেকেই ককটেল বিস্ফোরণ হচ্ছে যত্রতত্র। এখানে কেন্দ্রের বাইরে, এটা অবশ্য কেন্দ্রের ভিতরে বিস্ফোরণগুলো হচ্ছে না, সব কেন্দ্রের বাইরে হচ্ছে। আর এর মধ্যে একবার আমার সাথে টেলিফোনে আমার সাথে কথা হয়েছে এখানকার বিএনপির প্রার্থী যিনি আছেন আলমগীর, মোহাম্মদ আলমগীর, ওনার সাথে আমার কথা হয়েছে। উনি যেটা অভিযোগ করেছেন যে এখানে 9টি ওয়ার্ডের 10টি কেন্দ্রের প্রায় সবগুলো কেন্দ্রতেই তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী যিনি আছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের মোহাম্মদ মোস্তফা, তার সমর্থকরা এখানে কেন্দ্র দখল করে নিয়েছেন, এই ধরনের একটা অভিযোগ করেছেন। তো আমি ওনাকে জিজ্ঞাসা করেছি না আপনার সর্বশেষ কোনো সিদ্ধান্ত আছে কিনা। তো উনি বলছেন ওনার দলীয় নেতৃবৃন্দের সাথে কথা বলে আমাদের একটা প্রেস ব্রিফিং করে জানাবেন। হয়তো 11টার দিকে আমরা এতটুকু জানতে পেরেছি। আর আমরা এখন হয়তো এখানে জানার চেষ্টা করব এখানে আপনি
এখানে মানে এই বুথের ভিতরে কার কার এজেন্ট আছে আসলে আমরা দেখার চেষ্টা করব। আমরা পোলিং অফিসার পোলিং অফিসার এজেন্ট কারা কারা রয়েছেন। আমরা একটা বুথের ভিতরে এখন ছাগলনাইয়া কেন্দ্রে ঢুকেছি, কেন্দ্রে একটা বুথের ভিতরে ঢুকেছি। আপনি কার এজেন্ট? আমি নৌকা প্রতীকের এজেন্ট। নৌকা প্রতীকের আপনি কার? আমি উট ফাঁকি। আর এখানে আর অন্য কোনো এখানে আমরা এই বুথের ভিতরে যারা পেয়েছি নৌকা প্রতীকের একজন যিনি এজেন্ট উনি আছেন এবং উটপাখি একজন সাধারণ সদস্য পদের কাউন্সিলর পদে যিনি আছেন উটপাখির একজন, এই দুজনকে ছাড়া আর কাউকে আমরা এই বুথের ভিতরে পাইনি। এই ওয়ার্ডটা 5 নম্বর একটা ওয়ার্ড, এই 5 নম্বর ওয়ার্ডের ভিতরে মোট কাউন্সিলর সাধারণ পদে প্রার্থী রয়েছেন 6 জন এবং এখানকার কাউন্সিলর পদে রয়েছেন 3 জন। আর সংরক্ষিত আসনে 5 জন, 2টি পদ আছে, 2টি পদের জন্য 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তো এই ছিল আসলে এখানকার আমার কাছে সর্বশেষ। ফয়সাল। দর্শক, ফেনীর ছাগলনাইয়া পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন সহকর্মী বখতার মুন্না। সময় সংবাদে আরো থাকছে, ভালো মানের কলেজ সংকটে সিলেট, উচ্চ মাধ্যমিকে ভর্তিতে পছন্দের কলেজ পাওয়া নিয়ে সংশয় শিক্ষার্থীদের। এবারে 2016-17 অর্থ বছরে বাজেট নিয়ে রিপোর্ট। দু 2016-17 অর্থ বছরের বাজেটে ভর্তুকি, ঋণ ও রপ্তানি প্রণোদনা হিসেবে বরাদ্দ থাকতে পারে প্রায় 25,500 কোটি টাকা। এর মধ্যে কৃষি খাতে 9,000 কোটি টাকা এবং রপ্তানি খাতে প্রণোদনা হিসেবে থাকতে পারে 3,000 কোটি টাকা। অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে তেলের দাম কম থাকায় সুযোগ এসেছে ভর্তুকি টাকায় নিজস্ব কৃষি প্রযুক্তির উদ্ভাবন এবং নতুন রপ্তানি খাত সৃষ্টির। বিস্তারিত জানাচ্ছেন মোস্তফা মাহবুব। বিদেশি বিনিয়োগ ও সহায়তা বাড়বে। 2015-16 অর্থ বছরের বাজেটে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, শিল্প খাতে নগদ আর্থিক সহায়তা, ভর্তুকি, রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ও আর্থিক প্রতিষ্ঠানে বিনিয়োগের জন্য ব্যয় বাবদ বরাদ্দ ছিল বাজেটের মোট ব্যয়ের 2.2%, যা এর আগের অর্থ বছরে ছিল 2.9%। আসছে অর্থ বছরেও সরকার কৃষির আধুনিকায়ন, রপ্তানি প্রণোদনা এবং ঋণ বাবদ 25,573 কোটি টাকা বরাদ্দ দিতে যাচ্ছে। যে বিষয়টি কৃষিতে চাচ্ছি, কৃষি আরো যন্ত্রায়ন, কৃষি শ্রমিকের যে অভাব সেটি যন্ত্রায়নের মাধ্যমে পূরণ করতে হবে। কৃষি বৃহৎ জোট জমা, বৃহৎ প্রসেসিং ইন্ডাস্ট্রি কৃষিভিত্তিক যাতে গড়ে ওঠে, কৃষির জন্য ভর্তুকি অব্যাহত থাকবে। তবে অর্থনীতিবিদরা বলছেন, কৃষককে সরাসরি প্রণোদনা না দিয়ে বরং কৃষি পণ্যের প্রকৃত দাম যেন কৃষকই পান তা নিশ্চিত করতে হবে। কৃষককে যদি আমি ঠিক দামটা দিতে পারি, মধ্যস্বত্বভোগীরা যদি মাঝখান থেকে দামের একটা বড় অংশ লুট করে নিতে না পারে, তাহলে সরকারের ভর্তুকি দেওয়ার বার্ডেনটাও কমবে বা ভর্তুকিটা তখন সরকার সঠিক জায়গায় দিতে পারবে। এছাড়াও রপ্তানি খাতে দেয়া নগদ আর্থিক প্রণোদনা কেবল প্রচলিত খাতে সীমাবদ্ধ না রাখার পরামর্শ দিলেন অর্থনীতিবিদরা। তাদের মতে, বরাদ্দের এ অর্থ নতুন রপ্তানি পণ্য ও বাজার সৃষ্টিতেও ব্যয় করা উচিত। পেট্রোলিয়াম খাতে সরকারের আয় হচ্ছে, কাজে এই খাতে সরকারের এখন আর ভর্তুকি দরকার নাই। ট্রেডিশনাল যে খাতগুলোকে অনেক বছর দেয়া হয়েছে এবং যে খাতগুলো অনেকখানি পুরনো খাত, সেইখানে না দিয়ে বা সেইখানে কমিয়ে নতুন নতুন খাতে সেটা বরাদ্দ দেওয়ার জন্য ব্যবস্থা রাখা যেতে পারে। সেই সঙ্গে বাজেটে ঋণ বাবদ বরাদ্দের টাকা চামড়াজাত পণ্য, হালকা প্রকৌশল ও কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণ সহ সম্ভাবনাময় শিল্প প্রতিষ্ঠায় সহজ শর্তে ঋণ হিসেবে দেওয়ারও পরামর্শ দিলেন বিশ্লেষকরা। সহজ শর্তে ঋণের ব্যবস্থা করা যায়। মোস্তফা মাহবুব, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের শিক্ষক নির্যাতনের রেশ কাটতে না কাটতেই আবারও শিক্ষক নির্যাতনের ঘটনা ঘটেছে নীলফামারীতে। 4 দিনের চিকিৎসায় শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের এই সহকারী শিক্ষক। আহত শিক্ষক সুমন্ত চন্দ্র রায়ের অভিযোগ, গত 21 মে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে নির্যাতনের শিকার হন তিনি। ওই রাতে বাজার থেকে বাসায় ফেরার পথে স্থানীয় এক প্রভাবশালীর নেতৃত্বে তার উপর হামলা চালানো হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় নীলফামারীর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও মানসিকভাবে ভেঙে পড়েছেন তিনি। এদিকে শিক্ষক নির্যাতনের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে স্থানীয়রা। বাড়ি আসার পথে মিলবাজার নামক স্থানে আব্দুল হক এবং সাধারণ সম্পাদক আওয়ামী লীগের আলী হোসেন
লোকজন নিয়ে অতর্কিত আমাকে আক্রমণ করে দুই চোখে এবং মাথায় বিভিন্ন জায়গায় জখম আছে এবং জনন অঙ্গেও তাকে আঘাত করা হয়েছে। মানসিক অস্থিরতার মধ্যে একটা মেন্টাল স্টেজের মধ্যে উনি আছে। আমাদের পণ্ডিত শিক্ষক সুমন্ত চন্দ্রকে অন্যায়ভাবে মারধর করা হয়েছে, আর এর জন্য আমরা সঠিক বিচার চাই। এর বিচার যদি প্রশাসন না করে তাহলে অদূর ভবিষ্যতে আমরা শিক্ষক আন্দোলনে যেতে বাধ্য থাকব। ২৬ মে শুরু হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম। অনলাইনে পছন্দের 10টি কলেজে আবেদন করতে হবে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের, কিন্তু সিলেটে পছন্দ করার মতো ভালো 10টি কলেজই নেই বলে দাবি তাদের। এ নিয়ে শঙ্কায় পড়েছেন শিক্ষার্থীরা। তবে এমন শঙ্কা দূর করতে উপজেলা পর্যায়ে ভালো কলেজ স্থাপনের পরামর্শ শিক্ষা বোর্ড চেয়ারম্যানের। আব্দুল আহাদের রিপোর্ট। 11 মে প্রকাশিত ফলাফলে দেখা যায় গতবারের চেয়ে এবার 12,000-এর বেশি শিক্ষার্থী এসএসসি পাশ করেছে। জিপিএ 5 পেয়েছে 2,266টি। মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকেও 1000-এর বেশি শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। সিলেটে মানসম্পন্ন কলেজ বলতে বোঝায় এমসি কলেজ, সরকারি মহিলা কলেজ, ক্যান্টনমেন্ট কলেজ ও সরকারি কলেজ। কিন্তু এই কলেজগুলোতে আসন রয়েছে মাত্র 1,500-এর মতো। বোর্ডের নিয়ম অনুযায়ী 10টি কলেজে ভর্তির আবেদন করলে মানহীন কলেজে ভর্তি হতে হবে বলে শঙ্কা শিক্ষার্থী ও অভিভাবকদের। সরকার নিয়ম করছে যে 10টা কলেজের কথা, এখন তো সিলেটে তো 10টা কলেজ ওইরকম পাওয়া যাচ্ছে না। বড় শহরে তো অনেকগুলো স্কুল কলেজ আছে, কিন্তু আমাদের সিলেটে তো এতগুলো নাই। আমাদের ইচ্ছা আমরা কোন কলেজে পড়তে চাই, আমরা কেন চয়েস দিব? প্রথম 2-3টার পরে তো আমি আর চয়েস দিলেও ওগুলোতে আমার ছেলে চান্স পেলেও হয়তো আমি দিব না। এমন শঙ্কার সাথে একমত পোষণ করে শিক্ষা বোর্ড চেয়ারম্যান বলেন, আসন স্বল্পতার কারণে পছন্দের কলেজে সবাইকে ভর্তির সুযোগ দেওয়া যাবে না। আমাদের শিক্ষার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে তুলনামূলকভাবে বেশি মেধাবী যারা, তারাই এই মানসম্পন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুযোগ পাবে। তবে আমরা মনে করি যে এই সমস্যার সমাধান আমাদের করতেই হবে। এমসি কলেজে প্রতিটি বিষয়ের জন্য রয়েছেন 12 জন করে শিক্ষক, কিন্তু অন্যান্য কলেজে শিক্ষকের সংখ্যা 1 বা 2 জন মাত্র। এজন্যই এ কলেজের প্রতি শিক্ষার্থীদের ঝোঁক বেশি বলে মনে করেন অধ্যক্ষ। শিক্ষার্থীদের লার্নিংটা অনেক অন্য কলেজের থেকে বেশি পায়, সেই সুবাদে মনে হয় এমসি কলেজের প্রতি আমাদের শিক্ষার্থীদের আগ্রহটা বেশি। ভর্তি সমস্যা দূর করতে শিক্ষার্থীরা 4টি কলেজে আসন সংখ্যা বাড়ানোর দাবি জানালেও এসব কলেজের অধ্যক্ষরা বলছেন, আসন বাড়িয়ে নয়, বাড়াতে হবে মানসম্পন্ন কলেজের সংখ্যা। আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। নজরুল চর্চা ও গবেষণায় নতুন নতুন দ্বার উন্মোচন হচ্ছে ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে। শিক্ষার্থীদের জন্য নজরুল স্টাডিজ বিষয়টি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের নজরুল স্টাডিজ নামে একটি ইনস্টিটিউটের যাত্রা শুরু করেছে সম্প্রতি। হোসেন আলীর ক্যামেরায় হারুনুর রশিদের রিপোর্ট। ছেলেবেলায় ত্রিশালের শুকনি বিলের পারে যে বটতলায় বসে বাঁশি বাজাতেন কবি নজরুল, সেখানেই 2006 সালে প্রতিষ্ঠা করা হয় কবির নামে বিশ্ববিদ্যালয়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শিক্ষার্থীরা পড়তে আসে বিদ্রোহী কবির স্মৃতি বিজড়িত এই বিশ্ববিদ্যালয়ে। কবি নজরুলকে ঘিরেই আবর্তিত হয় এই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় কার্যক্রম। কবি নজরুল সম্পর্কে জানতে নজরুল স্টাডিজ বিষয়টি শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যদি ভার্সিটিতে কেউ চলাফেরা করে ন্যাচারালি, তাহলে সে নজরুলের বিষয়ে অনেক কিছু জানতে পারবে। নজরুলকে যখন পড়ছি তখন নজরুলের চেতনাগুলো আমাদের ভিতর আমরা নিতে পারছি এবং আমরাও মনে করছি যে নজরুলের মতো আমরা একজন আদর্শ হতে পারবো। নজরুল সম্পর্কে যাতে আমরা এমফিল বা পিএইচডি করতে পারি, তার জন্য আমাদের আরো সুযোগ সুবিধা দরকার। শিক্ষকরা বলছেন, নবপ্রতিষ্ঠিত ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ থেকে নজরুলের উপর দ্রুত এমফিল ও পিএইচডি কোর্স চালু হলে গবেষণায় নতুন মাত্রা যোগ হবে। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে নজরুলের গবেষণা দিকটি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে এবং ভবিষ্যতে আরো পাবে বলে আমি আশাবাদী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জানান, ইনস্টিটিউট অব নজরুল স্টাডিজ থেকে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি এমফিল ও পিএইচডি ডিগ্রি প্রদানের পরিকল্পনা রয়েছে। ইনস্টিটিউট অফ নজরুল স্টাডিজ নামে আমরা যে ইনস্টিটিউটটা পেয়েছি, ওইটা কিন্তু ডিগ্রি প্রদানকারী ইনস্টিটিউট হবে। ওটা থেকে এমফিল করা যাবে, পিএইচডি করা যাবে। বিশ্ববিদ্যালয়ে বর্তমানে কলা, সামাজিক বিজ্ঞান, ব্যবসায় প্রশাসন এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের 16টি বিভাগে প্রায় 4000 শিক্ষার্থী অধ্যয়ন করছে। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। নানা সমস্যায় জর্জরিত কাজী নজরুল ইসলামের বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালের কাজীর শিমলা দারোগা বাড়ি ও বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে স্থাপিত দুটি স্মৃতিকেন্দ্র। দর্শনার্থী বাড়লেও বাড়ছে না নজরুলের নিদর্শন। লাইব্রেরিতে নেই পর্যাপ্ত বই, রয়েছে জনবলের সংকট। হোসেন আলীর তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের আরও একটি রিপোর্ট। নজরুল প্রতিভায় মুগ্ধ হয়ে 1914 সালে আসানসোল থেকে ত্রিশালের কাজীর শিমলার দারোগা বাড়িতে নজরুলকে নিয়ে আসেন কাজী রফিজুল্লাহ দারোগা।
কিছুদিন পর নজরুল জায়গির হিসেবে চলে যান পার্শ্ববর্তী নামাপাড়া এলাকার বিচ্যুতিয়া ব্যাপারী বাড়িতে। নজরুলের স্মৃতিধন্য এ দুটি বাড়ির আঙিনায় স্থাপিত হয়েছে দুটি নজরুল স্মৃতিকেন্দ্র। নজরুল স্মৃতিকেন্দ্র দুটিতে রাখা নজরুলের বিরল সব ছবি, তার ব্যবহৃত পালঙ্ক, গ্রামোফোন রেকর্ড, কবির স্বহস্তে লেখা গান, কবিতা দেখে বিমোহিত হন দর্শনার্থীরা। লাইব্রেরিতে বর্তমান যে পরিস্থিতি, এখানে আমরা এসে দেখলাম বই সংখ্যা খুবই কম। নজরুলের যা কিছু সংরক্ষিত আছে তুলনামূলকভাবে অনেক কম। এই স্মৃতি জাদুঘরটা যতটা স্বয়ংসম্পন্ন হবে, নজরুলকে দেখার জন্য, কাছ থেকে বোঝার জন্য আরো ভালো লাগবে। স্মৃতিকেন্দ্রে দায়িত্বরত কর্মকর্তারা বলছেন, স্মৃতিকেন্দ্র দুটি সুসজ্জিত ও নজরুল নিদর্শনের সংগ্রহ বাড়াতে প্রস্তাব পাঠানো হয়েছে। ভাস্কর্য, নজরুলের বিভিন্ন সময়ের পোর্ট্রেটগুলো, ভবন সংস্কার, বৃক্ষরোপণ, বিভিন্ন বিষয়ে আমরা একটা প্রজেক্ট প্রপোজাল পাঠাচ্ছি। এইটা যদি হয়ে আসে তাহলে অনেকটা সমৃদ্ধ হবে বলে মনে করি। ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্বাস দেন, স্মৃতিকেন্দ্র দুটিতে জনবল সংকট সহ অন্যান্য সমস্যা সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। নজরুলের কিছু রেপ্লিকা যদি এখানে থাকে, নজরুল যে সকল জিনিসপত্র ব্যবহার করেছেন, তাহলে এই জায়গা দুটি আরো বেশি প্রাণবন্ত হবে। আমরা এই বিষয়ে এই সংক্রান্ত যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তাদের সাথে যোগাযোগ করব। সংস্কৃতি মন্ত্রণালয় ও নজরুল ইনস্টিটিউট পরিচালিত নজরুল স্মৃতিকেন্দ্র দুটিতে কবির স্মৃতিগাথা নিদর্শনগুলো যথাযথ সংরক্ষণ এবং ডিজিটাল পদ্ধতিতে কবির জীবনী ও গ্রন্থাবলী প্রদর্শনের দাবি জানিয়েছেন দর্শনার্থীরা। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ। দেশের বাইরের খবর। মিয়ানমারের উত্তরাঞ্চলীয় প্রদেশ কোচিতে খনি ধসের ঘটনায় নিহত হয়েছেন অন্তত 12 জন। এছাড়াও মাটির নিচে আরও অন্তত 100 জন চাপা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে উদ্ধার অভিযান অব্যাহত থাকার কথা জানিয়েছে পুলিশ। তবে বৃষ্টিপাতের কারণে উদ্ধার কার্যক্রম কিছুটা ব্যাহত হচ্ছে বলে জানানো হয়েছে। দুর্ঘটনার সময় খনিটিতে প্রায় 200 শ্রমিক কাজ করছিল বলে জানায় কর্তৃপক্ষ। গেল বছরের নভেম্বর ও ডিসেম্বরে দেশটির খনিতে ধসের ঘটনায় প্রাণ হারায় শতাধিক মানুষ। স্ত্রীর সম্পদের তথ্য গোপন করার দায়ে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের জামাতা মোহাম্মদ সাফদারকে তলব করেছে দেশটির নির্বাচন কমিশন। পাকিস্তান তেহরিক ইনসাফ পিটিআই পার্টির এক নেতার অভিযোগের ভিত্তিতে নওয়াজ কন্যা মরিয়াম সাফদারের স্বামীকে তলব করা হলো। অভিযোগে বলা হয়, নির্বাচনের হলফনামায় তথ্য গোপন করেছেন সাফদার। জাতীয় পরিষদে 2013 সালের নির্বাচনে মোহাম্মদ সাফদারের কাছে হেরে গিয়েছিলেন সালাহুদ্দিন সাইদ। সম্প্রতি ফাঁস হওয়া পানামা পেপারসেও সাফদারের স্ত্রী মরিয়ামের কর ফাঁকি দেওয়ার অভিযোগ ওঠে। দুর্নীতির অভিযোগে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট দিলমা রুসেফকে পরিকল্পিতভাবে অভিশংসনের প্রতিবাদে রাজধানী ব্রাজিলিয়ায় বিক্ষোভ করেছে কয়েক হাজার রুসেফ সমর্থক। সম্প্রতি তার অভিশংসনের বিষয়ে দেশটির পরিকল্পনা মন্ত্রীর একটি গোপন টেলিফোন কথোপকথন ফাঁসের পর দেশজুড়ে রুসেফ সমর্থকদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। বিক্ষোভকারীরা জানান, অন্তর্বর্তী সরকারের প্রেসিডেন্ট মিচেল টেমার ও তার মন্ত্রিসভায় সদস্যদের নিজ স্বার্থ হাসিলের উদ্দেশ্যেই সম্পূর্ণ পরিকল্পিতভাবে রুসেফকে অভিশংসনের মাধ্যমে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত করা হয়েছে। যার প্রমাণ সম্প্রতি ফাঁস হওয়া ওই টেলিফোন কথোপকথন। এদিকে ঘটনায় ব্রাজিল জুড়ে এরই মধ্যে তীব্র সমালোচনার শিকার হয়েছে দেশটির অন্তর্বর্তী সরকার। আগামী 30শে মে সোমবার পৃথিবীর সবচেয়ে কাছে আসবে মঙ্গল গ্রহ। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল গ্রহ থাকবে একই সরলরেখার উপরে। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, গত 13 বছরে পৃথিবী থেকে মঙ্গলকে এত বড় আর এত উজ্জ্বলভাবে আর কখনো দেখার সুযোগ আসেনি, যার পুনরাবৃত্তির জন্য অপেক্ষা করতে হবে পরবর্তী 300 বছর। টেলিস্কোপ তো বটেই, রাতের আকাশে খালি চোখেও দেখা যাবে লাল গ্রহ মঙ্গলকে। 30 মে পৃথিবীর সবচেয়ে কাছের বিন্দুতে আসবে গ্রিনিচ মান সময় জিএমটি 22-এ। ওই দিন থেকে কয়েক সপ্তাহ ধরে সূর্য, পৃথিবী আর মঙ্গল থাকবে একই সরলরেখার উপরে। মঙ্গল থাকবে পৃথিবী থেকে 4,68,00,000 মাইল দূরে। ফলে সূর্য ডুবলেই রাতের আকাশে ঝকঝকে অবস্থায় দেখা যাবে পৃথিবীর সবচেয়ে কাছে এসে পড়া লাল গ্রহটিকে। সূর্যকে একটি উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করে মঙ্গল। সে আবর্তনের সময় কখনো তা পৃথিবী থেকে অনেক দূরে চলে যায়, আবার কখনো তা চলে আসে পৃথিবীর খুব কাছে। দূরে সরে গেলে সে অবস্থানটাকে বলা হয় এপিহেলিয়ন। 30 মে থেকে মঙ্গল গ্রহটির এই পেরিহেলিয়ন গেল 13 বছরে এবারই প্রথম। এর আগে 2003 সালে লাল গ্রহ
পৃথিবীর আরো কাছে এসেছিল। সে সময় পৃথিবী থেকে মঙ্গলের দূরত্ব ছিল 3.5 কোটি মাইল, যা এবারের দূরত্বের চেয়ে প্রায় 1 কোটি মাইল কম। এ ধরনের ঘটনা অত্যন্ত বিরল, কারণ এরপর মঙ্গল পৃথিবীর সবচেয়ে কাছে আসবে 2287 সালে, অর্থাৎ 281 বছর পরে। জাহিদুর রহমান, সময় সংবাদ। এবারে খেলার খবর। ক্রীড়া মন্ত্রণালয় ও জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে প্রস্তাবিত বিষয়গুলোতে ইতিবাচক সাড়া মিলেছে বলে জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী সালাউদ্দিন। 10টি স্টেডিয়াম সংস্কারে এনএসসির সঙ্গে আলোচনা ফলপ্রসূ হয়েছে বলে দাবি বাফুফে সভাপতির। ঢাকার বাইরে প্রত্যেকটা স্টেডিয়ামে ন্যাশনাল লিগ খেলি, মানে প্রফেশনাল লিগ বা বিএসএল খেলি, তাহলে তো একটা কোয়ালিটি লাগবে, এবং আমাদেরকে বলছে ওনাদেরকে বলে দিতে কোনটা কি করতে। মানে আই এম ভেরি হোপফুল যে এবার হবে। বিএসএল এ ফ্লাড লাইট লাগবে কেন, আমার তো লিগেও লাগবে। আমি আজকে লিগে ফ্লাড লাইট ছাড়া খেললেও ইটস এ কোর্স অফ টাইম আমাকে ফ্লাড লাইটে খেলতেই হবে। তো ওনারা বলছে ওটারও তারা প্রপোজাল তৈরি করছে। ওনারা যদি বলে যে আমাকে দিয়ে দিবি, আমি মেনটেনেন্স দেখাশোনা সব করব, আমাদের কোনো প্রবলেম নাই, বিএফএফ এর কোনো প্রবলেম নেই। আবার ওনারা যদি রেখে করতে চান ওইটাও প্রবলেম নেই। আইপিএল এর খবর। সাকিব মুস্তাফিজ এই দুই তারকার জন্যই বাংলাদেশের দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএল এর এলিমিনেটর ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্সের মুখোমুখি হবে মুস্তাফিজের হায়দ্রাবাদ। দু দলের ডু অর ডাই ম্যাচে শেষবারের মতো সাকিব মুস্তাফিজের দ্বৈরথ দেখার সুযোগ পাবে ক্রিকেট প্রেমীরা। দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে আজ বাংলাদেশ সময় রাত 8:30টায়। ডু অর ডাই ম্যাচ, কি কলকাতা কি হায়দ্রাবাদ, যে হারবে আইপিএল থেকে বিদায় ঘন্টা বেজে উঠবে তারই। আর সাকিব মুস্তাফিজ যখন একে অপরের প্রতিপক্ষ, তখন বাংলাদেশের দর্শকদের কাছে যে এলিমিনেটরের ম্যাচটা বাড়তি উন্মাদনা যোগাবে তা বলার অপেক্ষা রাখে না। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়ে দেশের সমর্থকদের পাশাপাশি ভারতীয়দেরও মন জুগিয়েছেন মুস্তাফিজ। দ্য ফিজ, ম্যাজিক মুস্তাফিজ প্রশংসামূলক অনেক উপাধিও কুড়িয়েছেন অফ কাটার আর স্লোয়ারের ভেলকিতে। 14 ম্যাচে 16 উইকেট নিয়ে মুস্তাফিজ আইপিএল এর তৃতীয় সেরা উইকেট শিকারী। অধিনায়ক ডেভিড ওয়ার্নার, কেন উইলিয়ামসনরা আছেন দারুণ ছন্দে। বোলিংয়ে মিস্টার কাটার মুস্তাফিজের পাশাপাশি ময়েসেস হেনরিক্স, ভুবনেশ্বর কুমাররা কোচ টম মুডির মূল অস্ত্র। বিপরীতে এবারের আইপিএলে নিজের নামের পাশে ব্যাট বলের পারফরমেন্সে কেমন যেন বেমানান বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। 10 ম্যাচে নিয়েছেন কেবল 5 উইকেট আর রান করেছেন মাত্র 114। তবে কলকাতাকে টিকিয়ে রাখতে গৌতম গম্ভীর, আন্দ্রে রাসেল, সুনীল নারাইন, ইউসুফ পাঠানরা তো আছেনই। লিগ পর্বে সাকিব মুস্তাফিজের লড়াইয়ে দুবারই শেষ হাসি হেসেছিল সাকিবের কলকাতা। রাজীব গান্ধী স্টেডিয়ামে প্রথম ম্যাচে 8 উইকেটের আর ইডেন গার্ডেন্সে ফিরতি লেগে 22 রানের জয় পেয়েছিল কলকাতা। তবে আগের হিসাব নিকাশ এখন মূল্যহীন। যুদ্ধ এবার নকআউটের। সাকিব মুস্তাফিজের আরো একটি জমজমাট লড়াই দেখতে ম্যাচটি পাচ্ছে বাড়তি মাত্রা। নাসির সুলতান, সময় সংবাদ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে বেড়িবাঁধ ভেঙে পটুয়াখালীর কয়েক হাজার হেক্টর জমি রবি শস্য নষ্ট। এখনো ক্ষতিপূরণ নিরূপণ করতে পারেনি কৃষি বিভাগ, অসহায় কৃষক। 7 বছরেও ঘূর্ণিঝড় আয়লার ক্ষত কাটিয়ে উঠতে পারেনি দক্ষিণ উপকূলের বাসিন্দারা। জীবন ধারণের ন্যূনতম কাজ না পেয়ে বসত ভিটা ছাড়ছেন অনেকেই। রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের নিচের রাস্তার বেহাল দশা, দুর্ভোগে নগরবাসী। মেরামতের কাজ শুরু হলেও মান নিয়ে সংশয়। জমে উঠেছে 5ম পর্বের ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রচারণা। প্রার্থীদের বিভিন্ন অভিযোগ থাকলেও সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি কমিশনের। ভালোবাসো শুধু ভালোবাসো। এবং প্রেম, জাগরণ আর দ্রোহের কবি কাজী নজরুল ইসলামের 117তম জয়ন্তী আজ। কবির সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা, দিনব্যাপী নানা আয়োজন। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বালানিক, রবি ও সিটিসেল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এই মাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন SN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।